নবম শ্রেণীর ছাত্ররা, তাহলে শুরু করছি অষ্টম অধ্যায়। আমার প্রথম 1 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হলো লিগ অফ নেশনস কথাটি কে ব্যবহার করেন? উত্তর বলছি, ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী 1914 খ্রিস্টাব্দে গোল্ডসওয়ার্দি লাওয়েস ডিকিনসন প্রথম লিগ অফ নেশনস কথাটি ব্যবহার করেন। নামটি আমি রিপিট করছি, গোল্ডসওয়ার্দি লাওয়েস ডিকিনসন প্রথম লিগ অফ নেশন কথাটি ব্যবহার করেন। পরের প্রশ্ন, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দের 24 এপ্রিল। কোনো কোনো বইতে 28 এপ্রিলও লেখা আছে, তবে আমার মতে 28 এপ্রিল হওয়াই বাঞ্ছনীয়। পরের প্রশ্ন, লিগ কনভেন্ট বা লিগ চুক্তিপত্র বলতে কী বোঝো? উত্তর, প্যারিস শান্তি সম্মেলনে উইলসনের সভাপতিত্বে 19টি দেশের প্রতিনিধিবর্গ নিয়ে একটি সমিতি গঠিত হয়। এই সমিতিকে লীগের গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়। এই সমিতি লিগ কনভেন্ট নামে এক খসড়া সংবিধান রচনা করে, যাকে সাধারণভাবে লিগ কনভেন্ট বা লিগ চুক্তিপত্র বলা হয়। পরের 2 নম্বরের প্রশ্ন, জাতিসংঘের 2টি কর্মসূচি ও নীতি উল্লেখ করো। বইয়ে দেখবে অনেকগুলিই আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে 2টি আমি চেষ্টা করব সেই 2টি বলার জন্য। যে কোনো আন্তর্জাতিক সমস্যা সমাধানের জন্য পারস্পরিক আলাপ আলোচনার উপর জোর দেওয়া, অর্থাৎ যে কোনো আন্তর্জাতিক সমস্যার সমাধান মীমাংসার জন্য পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে তার সমাধান করা। 2, সদস্য রাষ্ট্রগুলি একটি আক্রান্ত হলে অপর সদস্য রাষ্ট্রগুলির পক্ষ থেকে তাকে বাধ্যতামূলক সাহায্য দান করা। এর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে নীতি, তা হলো প্রথম বিশ্বযুদ্ধের মতো কোনো বৃহৎ যুদ্ধ যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখা। রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কত সালে গঠিত হয়? তার আগে বলি, 1936 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়। পরে এর সঙ্গে যোগ দিয়ে, অর্থাৎ জার্মানি ও জাপান কমিন্টার্ন বিরোধী চুক্তি স্বাক্ষর করে। মোট ইতালি, জার্মানি ও জাপানকে নিয়ে 1937 সালে রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি গঠিত হয়। এর শর্ত কী ছিল? এই জোট চতুর্থ কোনো শক্তি কর্তৃক আক্রান্ত হলে পরস্পরকে সাহায্য করবে এবং এই চুক্তি 10 বছর স্থায়ী হবে। এইভাবে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্ব 2টি মৈত্রী জোটে বিভক্ত হয়ে পড়ে। একটি হলো রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি, অপরটি হলো ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন মিত্র শক্তি। পরের 1 নম্বরের একটি প্রশ্ন, মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1938 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে আরেকটি 1 নম্বরের প্রশ্ন, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1939 খ্রিস্টাব্দের 30 মার্চ। এবার তোমাদের বই অনুসারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন, তা হলো
তোষণ নীতি, অর্থাৎ ইঙ্গো ফরাসি তোষণ নীতি বলতে কী বোঝো? ইঙ্গো ফরাসি তোষণ নীতি বলতে বোঝায় যে প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স বা ব্রিটেন জার্মানির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে চায়নি। তারা কমিউনিজমকে বা সাম্যবাদকে নাৎসিবাদের থেকে বেশি ভয় করত। সুতরাং তারা হিটলারকে তোষণ করার যে নীতি, অর্থাৎ তার দাবিগুলো মেনে নিয়ে তাকে তুষ্ট করার যে নীতি গ্রহণ করেছিল, তাকেই সাধারণভাবে তোষণ নীতি বলা হয়। আরেকটি এখানে প্রশ্ন হয় যে কবে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আবার এভাবেও প্রশ্ন হতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। এটাও একটা প্রশ্ন হতে পারে। 2 নম্বরের প্রশ্ন, অবশ্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। পরের প্রশ্ন, অপারেশন বারবারোসা কি? সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির মধ্যে 10 বছর ব্যাপী অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হলেও জার্মানি দীর্ঘদিন ধরেই সোভিয়েত ইউনিয়নের উপর আক্রমণের পরিকল্পনা করেছিল। শেষ পর্যন্ত 1941 খ্রিস্টাব্দের 22 জুন সোভিয়েত রাশিয়ার উপর জার্মানি আক্রমণ শুরু করে। এই আক্রমণের নাম ছিল অপারেশন বারবারোসা। এখানে আরেকটি প্রশ্ন আসে যে পোড়ামাটির নীতি কী? পোড়ামাটির নীতি হলো একটি যুদ্ধ কৌশল। শত্রুকে দেশের অভ্যন্তরে প্রবেশ করার সুযোগ দিয়ে পিছিয়ে আসা এবং পিছিয়ে আসার সময় নিজের দেশের খাদ্যশস্য যাতায়াত ব্যবস্থা ধ্বংস করা, যাতে শত্রুপক্ষের সরবরাহ লাইন দীর্ঘ হয় এবং স্থানীয়ভাবে সে শক্তি সঞ্চয় করতে না পারে। দেশের অভ্যন্তরে ঢোকার পর সুবিধাজনক অবস্থায় শত্রুপক্ষকে পাল্টা আক্রমণ করার যে যুদ্ধ কৌশল, তাকেই বলা হয় পোড়ামাটির নীতি। সপ্তম অধ্যায়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, বা যে কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানাও আমাকে। আমি সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 4 প্রশ্ন আমি বলে দেব, এগুলো তোমরা পড়বে। প্রথম যে প্রশ্নটা আমি আগেই বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, 8 নম্বরের প্রশ্ন। রোম-বার্লিন অক্ষ চুক্তি, এটা 4 নম্বরের প্রশ্ন হতে পারে, বা রোম-বার্লিন টোকিও জোট, এটা একটা 4 নম্বরের প্রশ্ন হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কেন যোগদান করেছিল, এটা একটা 4 নম্বরের প্রশ্ন হতে পারে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সর্বাত্মক যুদ্ধ বলা যায় কি না, এটা একটা 8 নম্বরের প্রশ্ন হতে পারে। আরেকটি প্রশ্ন হলো 4, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যবহৃত যে সমর কৌশল, যে প্রযুক্তিবিদ্যার উন্নতি ঘটেছিল, তার সংক্ষিপ্ত বিবরণ দাও। এটাও একটা 4 নম্বরের প্রশ্ন। ডি ডে কি, বা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে মুক্তি দিবস কি? 1944 খ্রিস্টাব্দের 6 জুন মিত্রপক্ষের সেনাবাহিনী নরমান্ডির উপকূলে 60 মাইল ব্যাপী 5টি জায়গায় প্রথম অবতরণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে এই দিনটি ডি ডে বা মুক্তি দিবস নামে পরিচিত। আরেকটি প্রশ্ন হয়, যদিও খুব সহজ প্রশ্ন, তা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত দুটি অস্ত্রের নাম। একটি হলো অ্যাসল্ট রাইফেল, আরেকটি হলো B-29, মার্কিন যুক্তরাষ্ট্রের B-29 বিমান। এছাড়াও মিসাইল, রকেট প্রভৃতি বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের শেষের দিকে একটা প্রশ্ন আছে, লেবেনশ্রোম কি? ভার্সাই সন্ধিতে জার্মানদের জন্য যে জায়গা নির্দিষ্ট করা হয়েছিল তা জার্মানদের পক্ষে যথেষ্ট ছিল না। হিটলার তার বিদেশ নীতির লক্ষ্য হিসাবে আরেকটি নীতি ছিল যে বৃহত্তর জার্মান বা তৃতীয় রাইখ প্রতিষ্ঠা। তার কারণ জার্মানদের বসবাসের জন্য আরও ভৌগোলিক স্থান দরকার ছিল। তার জন্য তিনি তৃতীয় রাইখ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন। এর অন্যতম উদ্দেশ্য ছিল জার্মানদের বসবাসের জন্য বাড়তি ভূখণ্ড দখল করা। একেই বলা হচ্ছে লেবেনশ্রোম। এর শেষের দিকে অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন আছে, যে উগ্র জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ বলতে কি বোঝো? এটা একটা 4 নম্বরের প্রশ্ন। প্রথম, কটি দেশ নিয়ে কত সালে জাতিসংঘ তার যাত্রা শুরু করে? 1920 খ্রিস্টাব্দের 42টি সদস্য দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়। পরের প্রশ্ন, জাতিসংঘের কার্যাবলী রূপায়ণের জন্য মূলত কটি সংস্থা গঠিত হয়েছিল? সাধারণ সভা, মন্ত্রণা পরিষদ, স্থায়ী সচিবালয়। সাধারণ সভা, মন্ত্রণা পরিষদ, স্থায়ী সচিবালয়। পরের প্রশ্ন, জাতিসংঘের প্রথম 4টি স্থায়ী সদস্য রাষ্ট্র কারা ছিল এবং অস্থায়ী সদস্য রাষ্ট্র কারা ছিল? 4টি স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জাপান। 4টি অস্থায়ী সদস্য রাষ্ট্র ছিল বেলজিয়াম, ব্রাজিল, গ্রিস এবং স্পেন। পরের প্রশ্ন, যে সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের আগে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায় আসে, আটলান্টিক সনদ কি বা আটলান্টিক সনদ বলতে কি বোঝো? উত্তর, 1941 খ্রিস্টাব্দের
9ই আগস্ট মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল নিউ ফাউন্ডল্যান্ডের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস নামে এক যুদ্ধ জাহাজে গোপন বৈঠকে মিলিত হন এবং যুদ্ধোত্তর পর্বে বিশ্ব শান্তি এবং বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে এক ঘোষণাপত্র প্রকাশ করেন। এই ঘোষণাপত্র আটলান্টিক সনদ নামে বা আটলান্টিক চার্টার নামে পরিচিত। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের জন্মদিন কবে বা কবে কোন দিন জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়? 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর। এই দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসাবে ধরা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমি রিপিট করছি। 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 নম্বরের, সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল? প্রথম, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে পৃথিবী থেকে যুদ্ধের সমস্ত সম্ভাবনা দূর করা। 2, সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণ ও সমানাধিকার মেনে নিয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য স্থাপন। আমি রিপিট করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে পৃথিবী থেকে যুদ্ধের সমস্ত সম্ভাবনা দূর করা। সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণ ও সমানাধিকার মেনে নিয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য স্থাপন করা। 1 নম্বরের প্রশ্ন বলছি, ইয়াল্টা সম্মেলন কত সালে হয়েছিল? 1945 সালে ইয়াল্টা সম্মেলন হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জের মোট সনদ কটি অধ্যায় এবং কটি ধারা আছে? সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 19টি অধ্যায় এবং 111টি ধারা আছে এবং একটি প্রস্তাবনা আছে। এই প্রস্তাবনার মধ্যেই জাতিসংঘের মূল লক্ষ্য উদ্দেশ্য ঘোষিত হয়েছে। এবার খুব গুরুত্বপূর্ণ দুই বলবো, মন দিয়ে শুনবে, পরীক্ষায় এই দুটিও খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হলো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মূল কাজ কী? উত্তর, নিরাপত্তা পরিষদের মূল কাজ হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধান করা। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিরাপত্তা পরিষদ যে কোনো বিষয় সম্পর্কে তদন্ত, সালিসি, বিচার ও শাস্তি দান করতে পারে। আমি রিপিট করছি, নিরাপত্তা পরিষদের মূল কাজ হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধান করা। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিরাপত্তা পরিষদ যে কোনো বিষয় সম্পর্কে তদন্ত, সালিসি, বিচার ও শাস্তি দান করতে পারে। পরের প্রশ্ন হল, ভেটো কী? সম্মিলিত জাতিপুঞ্জের ভেটো কী? সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে। ভেটো হলো স্থায়ী সদস্যের যে কেউ ভেটো দিয়ে যে কোনো প্রস্তাব বাতিল করে দিতে পারে। অর্থাৎ একটু ব্যাখ্যা করে বলি, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে
সেই সিদ্ধান্তে যদি কোনো দেশ আপত্তি জানায় তাহলে সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। এই যে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির যে বিশেষ ক্ষমতা নাকচ করার কোনো সিদ্ধান্ত বা বাতিল করার কোনো সিদ্ধান্ত, তাকেই বলা হয় ভেটো। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন, নিরাপত্তা পরিষদ প্রথমে 5টি স্থায়ী ও 6টি অস্থায়ী সদস্য নিয়ে গঠিত হয়েছিল। স্থায়ী সদস্য কারা? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া ও কমিউনিস্ট চীন। প্রথমে 6 জন অস্থায়ী সদস্য ছিল, পরে 1966 খ্রিস্টাব্দ থেকে অস্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি 10 করে হয়েছে। পরবর্তীকালে সেটি 15 হয়েছে অস্থায়ী সদস্য এবং 5টি স্থায়ী সদস্য, 10টি অস্থায়ী সদস্য, অর্থাৎ মোট সদস্য সংখ্যা 15। স্থায়ী সদস্যদের এই যে কোনো বিষয়ে ভেটো দিয়ে সেই প্রস্তাব বাতিল করে দেওয়ার ক্ষমতা ছিল। পরের প্রশ্ন হলো, ভেটো কি? সম্মিলিত জাতিপুঞ্জের ভেটো কি? সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে। ভেটো হলো স্থায়ী সদস্যের যে কেউ ভেটো দিয়ে যে কোনো প্রস্তাব বাতিল করে দিতে পারে। অর্থাৎ একটু ব্যাখ্যা করে বলি, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেই সিদ্ধান্তে যদি কোনো দেশ আপত্তি জানায় তাহলে সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। এই যে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির যে বিশেষ ক্ষমতা নাকচ করার কোনো সিদ্ধান্ত বা বাতিল করার কোনো সিদ্ধান্ত, তাকেই বলা হয় ভেটো। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন, নিরাপত্তা পরিষদ প্রথমে 5টি স্থায়ী ও 6টি অস্থায়ী সদস্য নিয়ে গঠিত হয়েছিল। স্থায়ী সদস্য কারা? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া ও কমিউনিস্ট চীন। প্রথমে 6 জন অস্থায়ী সদস্য ছিল, পরে 1966 খ্রিস্টাব্দ থেকে অস্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি 10 করে হয়েছে। পরবর্তীকালে সেটি 15 হয়েছে অস্থায়ী সদস্য এবং 5টি স্থায়ী সদস্য, 10টি অস্থায়ী সদস্য, অর্থাৎ মোট সদস্য সংখ্যা 15। স্থায়ী সদস্যদের এই যে কোনো বিষয়ে ভেটো দিয়ে সেই প্রস্তাব বাতিল করে দেওয়ার ক্ষমতা ছিল। পরের প্রশ্ন, এই প্রশ্নগুলো মূলত কিছু সংস্থার নাম, যেগুলো তোমাদের বইয়ে আছে, এগুলো খুব মন দিয়ে করবে। এর মধ্যে থেকে যে কোনো একটি পুরো নাম পরীক্ষায় আসে। বিশেষ করে যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমি সেগুলোই বলছি। হু, WHO, এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু। এবং এর পাশাপাশি ইউনেস্কো, ইউনেস্কো পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এবং আরেকটি হলো ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এছাড়া এই অধ্যায়ে যে প্রশ্নগুলো হয় খুব বেশি আর নেই, 2-1টি প্রশ্ন।
সেগুলো বলছি। সচিবালয়ের কটি বিভাগ ছিল? প্রাথমিক ক্ষেত্রে সচিবালয়ের 20টি বিভাগ ছিল, কিন্তু বর্তমানে এই বিভাগের সংখ্যা মাত্র 8টি। আর দুটি প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে? ট্রিগভি লি। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভি লি এবং বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শুরু করছি আমি ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের মূল বিষয় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে কতগুলো ঘটনা ঘটে, সেই ঘটনার উপরে কিছু 2 নম্বরের প্রশ্ন হয়। তোমাদের মনে হবে যে এগুলোর স্যার সঠিকভাবে আমাদের সিলেবাসে আছে তো? হ্যাঁ, অবশ্যই, মানে তার সঙ্গে সম্পর্কযুক্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে ভার্সাই সন্ধি কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বলা যায় কি না, অর্থাৎ ভার্সাই সন্ধির মধ্যে ভার্সাই সন্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। এটা অনেক সময় 4 নম্বরেরও প্রশ্ন হতে পারে। আমি 2 নম্বরের মতো বলছি যে ভার্সাই সন্ধিকে জার্মানিরা অপমানজনক বা জবরদস্তিমূলক সন্ধি বলে মনে করত। এই সন্ধির বিরোধিতা করেই হিটলার ক্ষমতায় আসে এবং তিনি সর্বতোভাবে ভার্সাই সন্ধি থেকে, অপমানজনক অবস্থা থেকে জার্মানিকে মুক্ত করার কথা বলেন এবং তিনি এইভাবেই জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তীকালে তিনি ভার্সাই সন্ধিকে লঙ্ঘন করে সমস্ত ধরনের সমরসজ্জা, সাম্রাজ্য বিস্তার এবং পারস্পরিক সংঘর্ষের মাধ্যমে তিনি তার ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন এবং তার আগ্রাসী বৈদেশিক নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অন্যতম দায়ী ছিল।